সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই ভালো থাকো সেই কামনা করি। আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নেব, নবম অধ্যায়ের আর্থিক বিবরণী থেকে। এরপর অনেক ক্লাস নেওয়া হয়েছে, আমি দ্রুত অধ্যায় শেষ করে দেব। তো সবাই মনে রাখবে, এই অধ্যায় থেকে বাধ্যতামূলক দুটো প্রশ্ন থাকবে, যার উত্তর দিতে হবে, কোনো বিকল্প নেই। অতএব এই অধ্যায়টা খুব ভালো করে আয়ত্ত করতে হবে আমাদের। আমি আজকে একটা অঙ্ক করাই দিচ্ছি, অঙ্কটা সব একটা পড়ে শোনাচ্ছি। প্রথম আছে মূলধন। মূলধন হলো মালিকানা সত্ত্ব বিবরণ নির্ণয়ে। প্লাস স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি যাবে আর্থিক বিবরণের স্থায়ী সম্পত্তির মধ্যে। 10% হারে বিনিয়োগ 1/7/2018 তারিখ। আমরা অঙ্ক করছি 31শে ডিসেম্বর 2018। এখানে আমাদের 6 মাসের বিনিয়োগের সুদ নির্ণয় করতে হবে, যা অপরিচালন আয় হিসেবে দেখাবো। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য আমরা ব্যবহার করব বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে। পণ্য ক্রয় এবং বিক্রয় দেওয়া আছে ভ্যাট সহ পণ্য ক্রয় বিক্রয়। ভ্যাটের পার্সেন্টেজ উল্লেখ নেই, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে ভ্যাটের হার হলো 15%। আমরা সেই পূর্বে ভ্যাট নির্ণয়ের নিয়ম শিখেছি, সেই অনুযায়ী বের করব। পণ্য ফেরত, ক্রয় থেকে ক্রয় ফেরত, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেবো। মজুরি প্রত্যক্ষ ব্যয় হিসেবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে ব্যবহার করব। বেতন পরিচালন ব্যয়, বিশদায় বিবরণীতে যাবে। ভাড়া পরিচালন ব্যয়, বিশদায় বিবরণীর খরচ। বিজ্ঞাপন পরিচালন ব্যয়। সাপ্লাইজ পরিচালন ব্যয়। বিনিয়োগের সুদ অপরিচালন আয়, এটা আমরা অপরিচালন আয় হিসেবে দেখাবো। ভ্যাট চলতি হিসাব, এখানে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট পাশে দেওয়া আছে, তাহলে এটা দায় হিসেবে গণ্য হবে। আরও ভ্যাট ক্রয় এবং বিক্রয় ভ্যাট নির্ণয় করে একটা খতিয়ান নির্ণয় করে তারপরে বুঝবো কোন দিকে যাই। প্রাপ্য হিসাব সমূহ, প্রাপ্য হিসাব সম্পদ, প্রতিষ্ঠানের চলতি সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। প্রদেয় হিসাব প্রতিষ্ঠানের দায়, এটা আর্থিক বিবরণীর চলতি দায়িত্বে যাবে, চলতি দায়। নগদান হিসাব, নগদ তহবিল চলতি সম্পদ, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মধ্যে আমরা ব্যবহার করব। সমন্বয় আছে। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা। সমাপনী মজুত পণ্য আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে ব্যবহার করব, অর্থাৎ ক্রয় থেকে বাদ দেব। ক্রয় এবং অন্যান্য সমন্বয় যোগ করার পরে তার থেকে বাদ দিয়ে দেব। বেতনের মধ্যে কর্মচারীকে প্রদত্ত ঋণ 4,000 টাকা অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ একজন কর্মচারীকে ঋণ দেওয়া হয়েছে 4,000 টাকা, যা বেতনের সাথে যুক্ত আছে। তাহলে আমরা বেতন থেকে বাদ দেব এবং ঋণ হিসেবে আলাদা একটা আইটেমে দেখাবো। এটা আর্থিক অবস্থার বিবরণীতে। ক্যাশিয়ারের কাছ থেকে 8,000 টাকা চিন্তা হয়েছে, কিন্তু হিসাবভুক্ত হয়নি। ক্যাশিয়ারের কাছ থেকে 8,000 টাকা চিন্তা হয়েছে, কিন্তু হিসাবভুক্ত হয়নি। এটা হাতে নগদ থেকে বাদ যাবে। আর প্রতিষ্ঠানের একটা আকস্মিক খরচ অপরিচালন ব্যয় হিসেবে আমরা দেখাবো। বিজ্ঞাপনের খরচের 1/3 বিলম্বিত করতে হবে। 3 ভাগের 1 ভাগ আমরা বিলম্বিত করব। বিজ্ঞাপন থেকে বাদ দিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো বাকি টাকা। অব্যবহৃত মনিহারি আছে 2,500 টাকা। এটা আমরা সাধারণ মনিহারি বলে কোনো আইটেম নেই এখানে, আমরা সাপ্লাইজ থেকে বাদ দেবো বা বিবিধ খরচ থেকে বাদ দিতে পারতাম। এটা আর চলতি সম্পদ হিসেবে দেখাবো। এবার কি করণীয়? ক নম্বরে বলা আছে ভ্যাট চলতি হিসাব তৈরি করো। ভ্যাট চলতি হিসাব তৈরি করব। খ নম্বরে বলা আছে মুনাফা জাতীয় ব্যয় 1,50,000 টাকা ধরে আতিক অ্যান্ড সন্সের নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করো। গ নম্বরে বলা আছে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে আতিক অ্যান্ড সন্সের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তো বন্ধুরা, এবার কাজ শুরু করি। ক নম্বরে বলা আছে ভ্যাট চলতি হিসাব নির্ণয় করো।
ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব আমরা নির্ণয় করব প্রথমে। আতিক অ্যান্ড সন্স, ভ্যাট চলতি হিসাব। ক্রেডিট, ডেবিট, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। তারিখ 2018 ডিসেম্বর 31। ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি আছে 22,000 টাকা ক্রেডিট ব্যালেন্স। 22,000 টাকা ক্রয় হিসাব। কলম 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 একটাই। বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাবের ভ্যাট, ভ্যাটটা আমরা নির্ণয় করে দিই। বিক্রয় আছে 3,71,000 টাকা। এর ভিতরে ফেরত আছে 2,000 টাকা। বিক্রয় বাদ ফেরত 2,000, 3,69,000 টাকা। এর উপরে গুণ 15,115। এর থেকে আমাদের ভ্যাটের পরিমাণ আসে 48,130 টাকা। ক্রয় ভ্যাট ক্রেডিট 48,130, 70,130। ক্রয় হিসাব। এখানে আমি লিখে দিই একটু সংক্ষিপ্ত আকারে। 3,70,000 বিয়োগ 2,000 ফেরত গুণ 15,115। ক্রয় হিসাব আছে 2,10,000 টাকা। ফেরত আছে 3,000 গুণ 15,115। এখান থেকে ভ্যাট আসছে আমাদের 27,000 টাকা। যদি এটা দেখাই দেওয়া বাধ্যতামূলক না, আমি একটু বোঝার জন্য দেখাই দিলাম। 43,130 টাকা। যে হচ্ছে আমাদের 43,130 টাকা। যেহেতু চলমান জের, তার কিছুই নির্ণয় করার প্রয়োজন নাই। 43,130 টাকা চলতি দায় থাকছে, দায় ক্রেডিট ব্যালেন্স থাকছে।
43,130 টাকা। এরপরে খ নম্বর প্রশ্ন। খ নম্বরে আমাদের বলা হচ্ছে যে মোট মুনাফা দেওয়া আছে 1,55,000 টাকা, নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। খ আতিক অ্যান্ড সন্স বিশদ আয় বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকা মোট মুনাফা আমাদের প্রশ্নে দেওয়া আছে 1,55,000 টাকা। প্রশ্নে আমাদের দেওয়া আছে মোট মুনাফা 1,55,000 টাকা বাদ পরিচালন ব্যয়। প্রথমে আসছে বেতন আছে 39,000 টাকা। এখানে সমন্বয়তে বলা আছে বেতনের মধ্যে কর্মচারীকে প্রদত্ত ঋণ 4,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে বেতন থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো, কারণ এটা বেতন না। বাদ ঋণ 4,000 টাকা, তাহলে বেতন আছে 35,000 টাকা। এরপর আসছে ভাড়া 30,000 টাকা। বিজ্ঞাপন বলা আছে 15,000 টাকা। সমন্বয়তে বিজ্ঞাপন খরচের 1/3 বিলম্বিত করতে হবে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ বিলম্বিত হবে। আমরা বিজ্ঞাপন থেকে বাদ দেব, বাদ বিলম্বিত। পনেরো গুণ 1/3 5,000 টাকা, 10,000 টাকা। সাপ্লাইজ দেওয়া আছে 10,000 টাকা। সমন্বয়তে বলা আছে অব্যবহৃত মনিহারি 2,500 টাকা। সাপ্লাইজের ভিতরে এটা আছে, কারণ মনিহারি বলে আলাদা কোনো আইটেম অঙ্কের ভিতরে নেই। বাদ মনিহারি, অব্যবহৃত মনিহারি অব্যবহৃত 2,500 টাকা। $7,500 টাকা। আর কিছু নেই। $22,500 টাকা, 72,500 টাকা মোট মুনাফা। 72,500 টাকা। সরি, অপরিচালন আয় ব্যয় আছে। অপরিচালন আয় ব্যয় আমরা যোগ বিয়োগ করবো। এবার অপরিচালন আয় যোগ করবো, অপরিচালন ব্যয় বাদ দেবো। বাদ অপরিচালন আয়
অপরিচালন আয়। অপরিচালন আয়ের মধ্যে আছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ রেওয়ামিলে দেওয়া আছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ 2000 টাকা বাদ অপরিচালন ব্যয়। অপরিচালন অপরিচালন ব্যয় আছে বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি মানে কেশিয়ারের কাছ থেকে যে 8000 টাকা ছিনতাই হয়েছে সেটা বিবিধ ক্ষতি, 8000 টাকা। 6000 টাকা আমাদের অপরিচালন ব্যয় ক্ষতি আছে। এর বিয়োগ করবো তাহলে 66,500 টাকা। এটা হলো আমাদের নেট মুনাফা। নেট মুনাফা নেট মুনাফা 66,500 টাকা। ভুল হয়েছে এখানে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা পরিচালন মুনাফা আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী। বিবরণ টাকা 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 সম্পদ সমূহ লিখব। প্রথমে আসছে চলতি সম্পদ। চলতি সম্পদ আছে নগদ তহবিল। নগদ তহবিল আছে 10,000 টাকা বাদ বিবিধ ক্ষতি। কেশিয়ারের কাছ থেকে ছিনতাই হয়েছে বিবিধ ক্ষতি 8,000 টাকা, 2,000 টাকা। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব আছে 43,000 টাকা। অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি আছে 2,500 টাকা। প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ আছে 4,000 টাকা। সমাপনী মজুদ। সমাপনী মজুদ 65,000 টাকা। 1,16,500 টাকা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে 10% বিনিয়োগ। 10% হারে বিনিয়োগ আছে 40,000 টাকা। স্থায়ী সম্পদ সমূহ। স্থায়ী সম্পদ
স্থায়ী সম্পদ আছে 1,98,000 টাকা। কোনো অবস্থায় নেই। অন্যান্য সম্পদ, অন্যান্য সম্পদের মধ্যে আছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন আছে 5,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন আছে 5,000 টাকা। অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব 130 টাকা। $3,59,630 টাকা মোট সম্পদ। দায়সমূহ লিখব। দায়সমূহ প্রথমে আসছে চলতি দায়। চলতি দায়, চলতি আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আছে 50,000 টাকা। ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব 43,130 টাকা। 93,130 টাকা মোট চলতি দায়। মোট চলতি দায় সে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আছে মূলধন, মূলধন আছে 2 লক্ষ টাকা। যোগ নিট মুনাফা, নিট মুনাফা 66,500। 2,66,500 3,59,630। মোট দায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিন আবার কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায়। আল্লাহ হাফেজ।